আপনারা কি বাড়িতে ছানার পান্তুয়া বা গোলাপ জামুন বানানোর সময় এই রকম সমস্যার সম্মুখীন হন যে পান্তুয়াগুলোর ভেতরে রস ঢুকছে না, পান্তুয়াগুলো রসে দেবার সঙ্গে সঙ্গেই চুপসে যাচ্ছে আর পান্তুয়ার ভেতরে একটা আঁটি হয়ে যাচ্ছে আর পান্তুয়াগুলো ভাজার সময় ভেঙে যাচ্ছে বা ফেটে যাচ্ছে? তো বন্ধুরা, আর কোনো চিন্তা নেই। আজকে আমি আপনাদেরকে একদম সঠিক পদ্ধতিতে কারিগরি প্রসেস সহ একদম পারফেক্টভাবে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টির দোকানের মতো কিভাবে পান্তুয়াটা ছানা দিয়ে তৈরি করতে হয়। আপনাদের অনেক ক্ষেত্রে ভুলের কারণে পান্তুয়াগুলোর ভেতরে রস ঢোকে না, চুপসে যায়, অথবা ভেতরে একটা আঁটি হয়ে যায়। এইগুলো কেন হয়? এইগুলো যাতে না হয়, যাতে আপনারা বাড়িতে খুব সহজে এই পান্তুয়া বা গোলাপ জামুনটা তৈরি করে নিতে পারেন, এর জন্য কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে এবং সঠিক প্রসেসে মিষ্টির দোকানের মতো করে আপনাদেরকে দেখিয়ে দেবো। কী হবে, আপনারা ধরুন কোনো জিনিস যদি তৈরি করতে যান, সেই জিনিসটা যদি সঠিক পদ্ধতি মেনে না করেন, সঠিক পদ্ধতিটা না জেনে করেন, সেক্ষেত্রে কী হবে, আপনাদের করতে গেলে অনেক ভুল হবে, যার ভুলের কারণে আপনাদের জিনিসটা নষ্ট হবে। সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সবার প্রথমে পান্তুয়ার ছানাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে একটা কড়া বসিয়ে তাতে অল্প করে একটু জল দিয়ে, জলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে প্যাকেট দুধ নিতে পারেন। এই দুধটাকে 1 লিটার 200 ml মতো দুধটাকে আমি ভালো করে ফুটতে দেবো। প্রথমে ছানার পান্তুয়া বানানোর জন্য এখানে কিন্তু ছানাটাকে পারফেক্টলি তৈরি করতে হবে, কারণ ছানাটা ওপরেই কিন্তু মিষ্টিটা ডিপেন্ড করে। যে কোনো মিষ্টি তৈরি করার ক্ষেত্রেই ছানাটাকে কিন্তু পারফেক্টলি করতে হবে, কারণ ছানার উপরে কিন্তু 50% মিষ্টির ভবিষ্যৎটা নির্ভর করে। সেই জন্য ছানাটাকে পারফেক্টলি করার জন্য ছানাটাকে কিন্তু আপনাদেরকে নরম ধাতে ছানা তৈরি করতে হবে। তো এখানে আমি নরম ধাতে ছানাটা তৈরি করছি। কিভাবে করছি বা কিভাবে কোন পদ্ধতিতে করছি সেটা একবার ভালো করে দেখে নিন। এবারে দুধটাকে আমি জাস্ট একবার ফুটিয়ে নিচ্ছি। দুধটাকে আমি বেশিক্ষণ ধরে ফোটাবো না, একবার ফুটে গেলেই এটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা জায়গার মধ্যে আমি এটাকে নামিয়ে নিলাম। এবার এই দুধটাকে একটু ঠান্ডা হতে দেবো। তার আগে দেখুন, আমি এখানে যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো, তার জন্য ভিনিগারটা আমি এখানে ওই চামচে করে ভিনিগারটা আমি 5 চামচ নিলাম, আর ওই একই চামচে করেই জলও নিয়ে নিলাম 5 চামচের মতো। মানে যতটা পরিমাণ ভিনিগার ততটা পরিমাণ জল এখানে দিয়ে দিলাম 1:1 অনুপাতে। এবার ভিনিগার আর জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দেখুন, দুধটাকে আমি 1 মিনিটের মতো জাস্ট একটু হালকা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিলাম। এবারে অল্প অল্প করে আমি ভিনিগার মিশ্রিত জলটা আমি আস্তে আস্তে দিচ্ছি। দেখুন, প্রথমবার দিলাম, দেবার পর একটু নেড়ে দিলাম, নেড়ে দেওয়ার পর আবার একবার দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি একটু নেড়ে দেবো। নেড়ে দিলেই আপনি দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ছানাটা কিন্তু কাটতে শুরু হয়ে গেছে। তার মানে এখানে আর ভিনিগার মিশ্রিত জল আমার লাগবে না। জাস্ট আমার যেহেতু ছানাটা কেটে যাচ্ছে, আর এখানে লাগবে না। যদি না কাটে সেক্ষেত্রে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। দেখুন, একটুখানি জল আমার বেঁচে গেছে, সেটা আমি সরিয়ে দিলাম। এবারে যে ছানাটা সম্পূর্ণ কেটেছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে ছানা আর জল কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার দেখুন, এই ছানাটিকে আমি কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে দেবো, মানে মিডিয়াম ঠান্ডা করে রাখলেই হবে। খুব গরম অবস্থায় ছাঁকলে কিন্তু হবে না। আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে এরকম অবস্থায় আমি কিন্তু এবার ছানাটাকে ছেঁকে নিচ্ছি। তার জন্য দেখুন, এখানে একটা সুতির গামছা আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি। নেবার পর এতে আমি ছানাটা দিয়ে দিলাম। দেবার পর এই ছানা থেকে যে এক্সেস জলটা থাকে সেটা কিন্তু আমি বার করে নিচ্ছি। বার করে নেবার পর এবারে আমি দেখুন, বের করে নেওয়ার পর আমি এখানে ছানাটিকে জাস্ট একবার ধুয়ে নেব, কারণ যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা আমি কাটিয়েছি, ভিনিগারের টক গন্ধটা থাকতে পারে। তার আগে দেখুন, এখানে আমি ছানাটা কত নরম ধাত হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো নরম ধাতের ছানা কী সেটা আমি বলে দিচ্ছি। তার আগে আমি এখানে ছানাটিকে আরেকবার ভালো করে 2 কাপ জল দিয়ে ধুয়ে জাস্ট আমি এইভাবে করে নেওয়ার পর আমি এটাকে মুড়িয়ে এর যে এক্সেস জলটাকে বার করে নিয়ে ছানাটাকে জাঁক করতে হবে। ছানাটাকে জাঁক করার জন্য যে প্রসেসটা করছি, দেখুন, ছানাটা যেহেতু ঠান্ডা আছে সেজন্য জাঁক করে নিতে হয়। যদি গরম ছানা থাকে তাহলে জাঁক করার দরকার নেই, হাতে করে প্রেসার দিলে জল বেরিয়ে যায়। আর এখানে দেখুন, মিষ্টি তৈরি করার ক্ষেত্রে ছানাটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু জাঁক করতে হয়। এবারে একটা ছাঁকনির ওপর এভাবে বসিয়ে দিয়ে উপর থেকে কিছু যদি একটা ভারী জিনিস আমি চাপিয়ে দিই, তাহলেই দেখবেন যে জলটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে আসছে। দেখুন, ফোঁটায় ফোঁটায় কিন্তু জলটা পড়ছে। এইভাবে যদি আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দেন, তখনই কিন্তু জলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। ছানাটা যতক্ষণ এক্সেস জলটা ঝরছে ততক্ষণ আমি চিনির রসটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2.5 কাপের মতো চিনি দিচ্ছি আর 2.5 কাপ জল, মানে যতটা চিনি ততটা জল। এখানে 2.5 কাপ মানে সাধারণত 250 গ্রামের কাপ, 500 আর 125, 650 মতো এখানে চিনি দিলাম, আর 650 ml মতোই আমি জলটা দিয়ে দিচ্ছি।
এবার দেখুন এই চিনি আর জলটাকে খুব ভালো করে লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে আস্তে আস্তে এটাকে গলিয়ে নেব। আর ফ্লেভারের জন্য দুটো ছোটো এলাচ দিয়ে দিতে হবে। এটা সম্পূর্ণ অপশনাল, ছোটো এলাচটা দিতেও পারেন বা নাও পারেন। এবারে চিনি আর জলটাকে গলিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে রসটা কিন্তু এখানে পাতলাই আছে, কারণ মিষ্টি তৈরির জন্য এই ছানার পান্তুয়া তৈরির জন্য রসটা পাতলাই রাখতে হবে। এবারে দেখুন রসটা তৈরি করে নেওয়ার পর আমি এখানে যে ছানাটা জাগ করতে দিয়েছিলাম সেই ছানাটা কিন্তু আমার সম্পূর্ণ জাগ হয়ে গেছে। এবার জাগটা হয়েছে কিনা আপনারা বুঝবেন কী করে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। যখন এইভাবে ছানাটিকে নিয়ে হাতের মধ্যে নিয়ে যখন দেখবেন এইরকম একটা বল তৈরি করা যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে ছানার মধ্যে যে সমস্ত এক্সেস জলটা ছিল সেটা সম্পূর্ণ বেরিয়ে গেছে আর ছানাটা আমাদের কাজের জন্য পারফেক্ট উপযোগী। এবারে হাতে করে একটু জাস্ট এইভাবে নিয়ে হালকা করে একটু প্রেসার দিয়ে গায়ের জলটা ঝরিয়ে নেবেন। নেওয়ার পর একটা থালার মধ্যে আমি এটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন এই কাঁচের বোলের মধ্যে আমি এই রসটাকে ট্রান্সফার করে নিলাম। দিয়ে এই রসটাকে কতটা গরম বা ঠান্ডা রাখতে হয় সেটা আমি বলে দিচ্ছি। তার আগে এই রসটাকে আমি ঢাকা দিয়ে জাস্ট আমি এইভাবে রেখে দিচ্ছি। এটা কিন্তু খুব ঠান্ডা করে নিলে হবে না, সেজন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে আমি বাকি কাজগুলো করব। এবারে এই ছানাটিকে আমি একটা থালার মধ্যে নিয়েছি। আর ছানাটিকে নেবার পর ভালো করে একবার মেখে নিতে হবে। আর ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি কাপে করে মেপে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 1 লিটার 200 ml মতো দুধ যদি আপনারা ছানা কাটান, সাধারণত 200 গ্রামের মতো হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে 1 লিটার দুধেও হয়ে যায়। দুধের যে ঘনত্ব থাকে সেই অনুযায়ী কিন্তু ছানাটা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে 1 কাপের মতো ছানা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার ছানাটিকে একবার ভালো করে মেখে নেব। আর এখানে দেখুন নরম ধাতে ছানা কি বলা হয় সেটা বলে দিই। ছানার দানাগুলো একদম সফট হবে, কারণ দেখুন খুব ফুটন্ত দুধের মধ্যে আমি কিন্তু ভিনিগার দিয়ে জল ছানা কাটাইনি, তার জন্য ছানার দানাটা সফট আছে। যদি আমি একটু হালকা ঠান্ডা করে দুধের মধ্যে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, তাই এখানে নরম ধাত। পান্তুয়া বানানোর জন্য সবথেকে বড় যে উপকরণগুলো লাগে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে উপকরণগুলো দিচ্ছি সেগুলোর কি কাজ সেগুলো একবার আপনারা জেনে রাখুন। তাহলে সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনিকে গুঁড়ো করে, তারপর আমি দিয়ে দিলাম। চিনিটা শুধুমাত্র এই পান্তুয়ার যে কালারটা সেটা নিয়ে আসে। এবার এখানে দিয়ে দিচ্ছি ছোটো এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য, অথবা বড় এলাচের গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো সুজি, সেটা আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এর কাজটা কি সেটা একবার আমি বলে দিচ্ছি, দেখে নিন। সুজিটার কাজ কি এটা আপনাদের মনে প্রশ্ন আসবে। সুজিটা দেওয়ার কারণে দেখবেন মিষ্টির ভেতরে একটা জালি জালি বা দানাদারের মতো একটা ভাব আসে। আর দেখবেন মিষ্টির গাটা খুব সুন্দর একটা কচকচে ভাব আসে। পান্তুয়াটা খাবার সময় দেখবেন একদম একটু মুখে কচকচে টাইপের লাগছে আর ভেতরে বেশ দানা দানা টাইপের লাগছে। এটাই হচ্ছে সুজির কাজ। এবারে এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি এই ছানাটিকে একবার ভালো করে মেখে নেবো। শুধু এইভাবে মাখলে হবে না, হাতের তালুয় করে খুব সুন্দরভাবে এটাকে 2 থেকে 3 মিনিট একটু মেখে নিতে হবে। তাহলে এই সমস্ত উপকরণগুলো এই ছানার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এরপর আমি এতে দিয়ে দেব ময়দা। ময়দাটা সাধারণত এখানে 1 কেজি ছানার জন্য 300 গ্রাম হিসাবে দেওয়া হয়। তাই এখানে যেহেতু 200 গ্রাম ছানা আছে সেই জন্য আমি 60 গ্রাম মানে হাফ কাপ দিলে কিন্তু 60 গ্রামের মতো হয়ে যায়। এবারে ময়দাটা দিয়ে ভালো করে মাখবো। আর এর কনসিস্টেন্সিটা বুঝে আমি কিন্তু এতে জল দেব। এটা সাধারণত একটু খুব নরমও নয় আবার খুব শক্তও নয়, এইভাবে মাখতে হবে। তার জন্য দেখুন আমি এখানে জল সাধারণত 4 থেকে 5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দেওয়ার পর যদি লাগে আবার দেব। এইভাবে মাখতে হবে, ময়দাটা যেন খুব সুন্দরভাবে ছানার সাথে মিশে যায়। যতটা পরিমাণ জল লাগবে সেই পরিমাণে দেবেন, খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবেই কিন্তু আমি মাখছি। আর মাখার পর এটাকে একটু হাতের তালুয় করে আমি যেভাবে মেখেছি এই রকমভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। কারণ দেখুন এই সমস্ত উপকরণের মধ্যে এই ময়দাটাও কিন্তু এতে মিশিয়ে নিতে হবে। এবারে দেখুন এখানে যে সমস্ত সবথেকে বড় যে উপকরণ, এটার কাজের জন্যই কিন্তু পান্তুয়াটা ফুলবে। সেজন্য এখানে খাবার সোডা নিয়েছি। দেখুন 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, এভাবে মেপে দেখিয়ে দিলাম। আর খাবার সোডাটা কখনোই আপনারা ডাইরেক্ট ছানার সাথে দেবেন না। এইভাবে থালার সাইডে দিয়ে অল্প করে একটু জল দিয়ে প্রথমে গুলে নেবেন। নেবার পর এর সাথে মেশাবেন। কারণ কি হয় দেখুন এই যে খাবার সোডার মধ্যে অনেক দানা দানা থাকে, যদি ডাইরেক্টলি আপনারা এই ছানার সাথে দিয়ে মাখেন সেক্ষেত্রে কি হয় ছানাটা খুব তাড়াতাড়ি ফেঁপে যায়। আর এইভাবে ময়দা দিয়ে এই সমস্ত উপকরণ দিয়ে মাখার পর যদি আপনারা এইভাবে খাবার সোডা দেন তাহলে কি হবে, এর যে টেক্সচারটা, যে খাবার সোডা এর সাথে মেশার যে টেক্সচারটা সেটা কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকে। কারণ দেখুন এটা ভাজতে আপনাদের টাইম লাগবে। এটা যখন আপনি মাখবেন এইভাবে মাখতে হবে, মাখার পর কচি কাটতে হবে, পাকাতে হবে, একটা লম্বা প্রসেস থাকে। এই জন্য খাবার সোডাটাকে সবসময় আপনারা এইভাবে কিন্তু লাস্টে দেবেন। তাতে করে কি হবে একদম মিষ্টির দোকানের মতো কোয়ালিটিটাও হবে। মিষ্টির দোকানে কিন্তু এইভাবেই কাজ করা হয়।
তো এইভাবে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতের তালুয় করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতে একটু অল্প করে গাওয়া ঘি বা সাদা তেল মেখে নেবেন, থালার সাইডে মাখিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে এতে একটু পালিশ করে নেবেন। নাহলে কী হবে দেখুন, এটা গোছ কাটার সময় অনেক ক্ষেত্রে হাতে লেগে যায়। তো এখানে যদি গাওয়া ঘি দিয়ে দেন সেক্ষেত্রে আর হাতে লাগার কোনো চান্স নেই। এবারে দেখুন এই স্ট্রাকচারটা দেখতে পেলেন যে কত সুন্দর সফট আছে, খুব শক্ত হয়ে যায়নি। খুব শক্ত হয়ে গেলে পাকাতে অসুবিধা হবে, আর খুব নরম হয়ে গেলেও কিন্তু পাকাতে অসুবিধা হবে। মিডিয়ামভাবে রাখার চেষ্টা করবেন। আর এখানে দেখুন আস্তে আস্তে এইভাবে আমি গুচিগুলো কেটে নিচ্ছি। দোকানে সাধারণত 6 টাকা 7 টাকা পিস বা 5 টাকা যেখানে যেমন চলে সেই সাইজটা কিন্তু আমি এখানে করছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজ বা ছোট সাইজেরও করে নিতে পারেন। এবারে এইগুলো সমস্ত কুচি কাটা হয়ে গেলে পাকিয়ে নিতে হবে। আর পাকানোর সময় একটা জিনিস মাথায় রাখবেন, এর মধ্যে যদি কোনো কাটা বা ফাটা দাগ থাকে সেটা কিন্তু তেলে ভাজার সময় ফেটে যেতে পারে। তার জন্য অবশ্যই এটাকে একটু ভালো করে পাকিয়ে নেবেন। আমি এখানে সবগুলোই কিন্তু একই রকমভাবে পাকিয়ে নিচ্ছি। আর পাকানোর সময় অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এইভাবে পাকিয়ে নেওয়ার পর আমি এগুলোকে ভেজে নেব। তাই ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াকে বসিয়ে দিয়েছি, আর কড়াটাকে একটু ভালো করে তাতিয়ে নেবেন। তাহলে কী হবে, পান্তুয়াগুলো কড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে ধরে যাবে না। এরপরে আমি কিভাবে করছি দেখুন। ছানার বলগুলো পাকানো হয়ে যাওয়ার পর এবারে আপনাদেরকে মেন যে জায়গাটা সেটাই কিন্তু ডিপেন্ড করছে 40% এখানেই কিন্তু মিস হয় এই জায়গাটা থেকে। কারণ দেখুন আপনি সমস্ত কিছু পারফেক্টলি করে নিয়েছেন, ছানা তৈরি করেছেন, ছানাতে যে সমস্ত উপকরণগুলো দিয়েছেন সেগুলো ঠিকঠাক দিয়েছেন, কিন্তু এমন একটা জায়গায় আপনাদের ভুলটা হয়ে যাচ্ছে। সেই জায়গাটার কারণেই কিন্তু আপনাদের এই পান্তুয়াটা তুবড়ে যাচ্ছে, ভেতরে আঠি হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো হয়। বেশিরভাগটা এই সমস্যার মধ্যেই হয়। তো আপনাদেরকে আমি বলি যে এইগুলো ছাড়ার সময় তেলের টেম্পারেচারটা একদম লো টেম্পারেচারে তেলে ছাড়বেন, আর দেখবেন গ্যাসের টেম্পারেচারটা একদম লো থাকবে। আর ছেড়ে দিয়ে আরেকটা জিনিস এখানে আমি বলে রাখি, ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে আপনার বলে দিই আপনাদের সুবিধা হবে। পান্তুয়া যখন ছাড়লেন, ছানার বল ছাড়লেন, ছাড়ার পর যখন উপর দিকে ভেসে উঠলো, ওঠার পর আপনারা ওখান থেকে একটা চেক করবেন। হয়তো কোনো কারণে সোডাটা একটু বেশি পড়ে গেল, হয়তো খুব আপনি চেক করার সময় বুঝতে পারবেন যে এখানে পান্তুয়াটা খুব নরম লাগছে বা খাস্তা লাগছে, ভেঙে যাবে এরকম মনে হচ্ছে। সেক্ষেত্রে কী হবে, ভেসে যাবার সঙ্গে সঙ্গে আপনাদেরকে গ্যাসের ফ্লেমটা অন্তত 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু বাড়িয়ে দিতে হবে। তাহলে কী হবে, এর মধ্যে যদি বেশি পরিমাণ সোডাটা থাকে সেটা কিন্তু ওই তেলের টেম্পারেচারে সোডাটা বেরিয়ে যাবে। এইগুলো মাথায় রাখতে হবে। আর এখানে দেখুন যদি আপনাদের সোডাটা একদম পারফেক্টলি থাকে সেক্ষেত্রে দেখবেন লো টেম্পারেচারে আস্তে আস্তে কিন্তু এটা ভাজতে ভাজতেই কালার আসবে, আর সুন্দরভাবে ভাজাও হবে, ভেতর পর্যন্তও ভাজা হবে। তাহলে আমি যেভাবে বললাম সেইভাবেই কিন্তু আমি দেখুন তেলের টেম্পারেচারটা একদম লো টেম্পারেচারের তেলে কিন্তু আমি ছাড়ছি। গ্যাসের টেম্পারেচারটাও কিন্তু লো আছে। একটা ছেড়ে দিয়ে দেখতে পাচ্ছি তেলের মধ্যে খুব একটা বেশি অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না, খুব হালকা করে একটা পিলপিল করে উঠছে। এই রকম অবস্থায় আমি কিন্তু সব ছানার বলগুলো একই রকমভাবে ছেড়ে দিলাম। আর ছেড়ে দেওয়ার পর একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে দেখুন হালকা করে একটু দোল দিতে হবে, তাহলে কিন্তু এটা খুব সহজে তলা থেকে উপর দিকে ভেসে উঠবে। খুব বেশি সময় যদি তলাতে থেকে যায় সেক্ষেত্রে ধরে যেতে পারে। এভাবে ভেসে যাওয়ার পর আমি যেভাবে বলেছি একটা চেক করার জন্য, এইভাবে কিন্তু একটা চেক করে দেখে নেবেন। দেখুন এখানে পারফেক্ট আছে, গাটাও টেনে গেছে। আর এখানে কিচ্ছু করতে হবে না, গ্যাসের ফ্লেম একদম লো রেখে আস্তে আস্তে এটাকে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ আস্তে আস্তে এটাকে ভাজলেই কিন্তু পান্তুয়া আপনাদের পারফেক্ট রেডি। আর এটা ভাজার সময় অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে তারপর ভাজবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট রেডি, আর কোনো চিন্তা নেই। আর এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই যে রসের যে গরমটা সেটা কতটা থাকবে। রসটা সাধারণত আঙুল ডুবিয়ে আপনারা দেখবেন যে এখানে রসটা যেন একটু মিডিয়াম গরম থাকে, খুব ঠান্ডা যেন না হয়ে যায়। যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নেবেন, এরকম মিডিয়াম গরম থাকবে। আর এই রকম অবস্থায় আপনারা এইরকম গ্যাসের ফ্লেম একদম লো করে আস্তে আস্তে এইরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন। এখানে রসে দেওয়ার সময় একটা আপনাদেরকে পরীক্ষা করে নিতে হবে। ধরুন রসটা আমাদের যে থাকবে, রসটা কিন্তু এখানে মিডিয়াম থাকবে, খুব গরমও নয় আবার খুব ঠান্ডাও নয়। ওখান থেকে ভেজে নেবার পর গোল্ডেন ব্রাউন কালার এসে যাবার পর আপনি ওখান থেকে একটা পান্তুয়া তুলে রসে দিয়ে দেখবেন যে পান্তুয়াটা টোল পড়ছে বা চুপসে যাচ্ছে কিনা বা ডুবছে কিনা রসের মধ্যে, এটা কিন্তু চেক করুন ভালো করে। দেখুন আমি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পর একটা চেক করে দেখছি, রসে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু খুব সুন্দরভাবে ডুবেও যাচ্ছে, কোনো রকম টোল আসছে না। সাধারণত 30 সেকেন্ড আগলেই আপনারা বুঝতে পারছেন। তাহলে কি হবে দেখুন, যদি মনে হয় যে ডুবে যাচ্ছে বা ডুবছে না, ডপারের মতো উপর দিকে ভেসে উঠছে, সেক্ষেত্রে আপনাদের হাতে কিন্তু এখনও অস্ত্রটা এখনও রয়েছে, সেই অস্ত্রটা এখনও কাজে লাগাতে পারবেন। কারণ ওটাকে যদি বেশি পরিমাণ ভেজে নেন সেক্ষেত্রে কী হবে, ওটা আর টোল পড়বে না। এটাই কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেজন্য একটা প্রথমে আমি যেভাবে চেক করছি সেই চেকটা করে
তারপরে কিন্তু আপনারা বাকি পান্তুয়াগুলো ছেড়ে দেবেন রসেতে। এই চেকটা করে নিলে কী হবে, আপনি একটা পান্তুয়া দেখেই বুঝতে পারবেন যে এর মধ্যে কিছু ডিফেক্ট হচ্ছে কিনা, তারপরে কিন্তু সব পান্তুয়াগুলো আপনি ছাড়তে পারবেন। নাহলে সবগুলো একসাথে ছেড়ে দিলে কী হবে, সব একসাথে নষ্ট হয়ে যাবে। এইগুলো কিন্তু কারিগরি প্রসেস আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণই কিন্তু ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে সব কারিগরি প্রসেস কিন্তু আপনাদের সাথে আমি প্রায় শেয়ার করে ফেলেছি। এবারে দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি কিন্তু এগুলোকে সব রসে দিয়ে দিচ্ছি, আর রসে দিয়ে ভালো করে ডুবিয়ে দিলেই কিন্তু আপনাদের পান্তুয়া রেডি। এবারে যদি পান্তুয়া চুপসে যায় সেটা কিভাবে ঠিক করতে হয় আমি চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, ওটা আপনারা দেখে নিতে পারেন। এবারে দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু রসের মধ্যে ডুবে ডুবে যাচ্ছে, আর এটাকে একটু ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের মতো রেখে দেবেন, দিয়ে তারপরে আমি চেক করে দেখব কীরকম হলো। এবারে পান্তুয়াগুলো রসে দিয়ে দেওয়ার পর আপনাদেরকে দেখতে হবে যে অন্তত ঢাকা দিয়ে যদি আপনারা 1-2 মিনিট রাখেন, দেখতে পাবেন যে পান্তুয়াটা নরম হচ্ছে। এটা যদি দেখেন তাহলে আর কোনো অসুবিধা নেই, ঢাকা দিয়ে রেখে দেবেন, ঠান্ডা হয়ে গেলে একদম পারফেক্টলি হয়ে যাবে। আবার যদি মনে হয় যে পান্তুয়াগুলো খুব শক্ত মনে হচ্ছে যেন ভেতরে রস ঢুকছে না, শক্ত, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনারা একটু জাস্ট গরম করে নিতে পারেন বা ফুটিয়েও নিতে পারেন, দেখেও কিন্তু নামিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা পারফেক্টলি হয়ে যাবে। এখানে আর কিছু দরকার নেই। এইগুলোই হচ্ছে সম্পূর্ণ প্রসেস, এইগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে জাস্ট 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি এখান থেকে জাস্ট একটা শুধু চেক করে দেখব, হাতে করে টিপলেই আপনারা বুঝতে পারবেন, আর কিছু করতে হবে না। হাতে করে টিপলেই দেখতে পাবেন যে নরম লাগছে গায়ের স্কিনটা, রসটাও বেরিয়ে আসছে, তখনই বুঝতে পারবেন যে পান্তুয়ার ভেতর রস একদম পারফেক্ট ঢুকে গেছে। আর এখানে কিচ্ছু করতে হবে না, গরম গরম খেতে পারবেন, অথবা ঢাকা দিয়ে রেখে দেবেন, সম্পূর্ণ ঠান্ডা হলে দেখবেন এর যে এক্সেস রসটা আছে সেটাও কিন্তু পান্তুয়ার মধ্যে ধরে নেবে। কারণ আমি এখানে রসটা কিন্তু একদম পরিমাণ মতো করে নিয়েছি, এর থেকে বেশি করিনি, রসটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছে। এবারে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এর কোয়ালিটিটা আমি দেখিয়ে দিই। দেখুন একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভেতরটা দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো আঠি হয়েছে কিনা, একদম সফট, ভেতরে দেখলেই একটা লোভ লাগছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, কারিগরি প্রসেস হিসাবে বলছি, এই পান্তুয়াটা যদি আমার পদ্ধতি মেনে যদি সঠিকভাবে দেখে করেন, আশা করি 100% গ্যারেন্টি দিয়ে বলছি পান্তুয়াটা আপনাদের কোনো রকম ফেল হবে না, পারফেক্ট হবে, অবশ্যই হবে, আমি আপনাদেরকে বলে রাখলাম। করি আজকের পান্তুয়া রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লাগে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।